নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। সবাই তো দেখছি আমাদের লাস্ট ভিডিওটা নিয়ে খুব এক্সাইটেড, মানে ট্রু হররের ওপর যেই প্রথম এপিসোডটা আমাদের চ্যানেলে করা হলো, তা সেইটা কিন্তু সবাই শুনতে ভুলবেন না। আর আজকে আপনারা শুনবেন প্রথমবার সৌম্য মণ্ডলের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, রক্তপিশাচের আতঙ্ক। সান্যালের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, দুলাল ও রাঘবের ভূমিকায় নীল, বিধান হেদু ও গল্প পাঠে প্রত্যয়, নারায়ণ পুকাই এবং পুলিশ ইন্সপেক্টর নন্দীগোপালের ভূমিকায় আমি সুমিতেন্দ্র। আজকের গল্পটা শুনুন, জানান কীরকম লাগলো। আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের এপিসোড। খাসির চর্বি, ডিমের কুসুম আর তেলে ভাজাটা যে একেবারে বাদ দিতে বলেছিলাম, সেটা মনে আছে তো? নাকি এখনও ওগুলোর মায়া ত্যাগ করতে পারেননি? ব্লাড প্রেশার মাপতে মাপতে ডাক্তার নিশীথ সান্যাল প্রশ্নটা করলেন প্রৌঢ় বিধান পালের উদ্দেশ্যে। মানে কি যে বলেন, মায়া ত্যাগ করার কি আর আছে? আপনি যেমনটা বলেছেন তেমনটাই করছি। ইদানিং জাতীয় খাবারও কমিয়ে দিয়েছি, চেষ্টা করছি বেশি বেশি করে শাক সবজি খাওয়ার। কিন্তু আমার স্পিগমোম্যানোমিটার তো সে কথা বলছে না বিধানবাবু। আপনার বিপি তো এখন প্রায় 220 ছুঁই। না, এভাবে চলতে থাকলে আপনার এখানে পাকাপাকিভাবে আসতে আর বেশি দিন নেই। যদি বলেন আগে থাকতে একটা বেড রেডি করে রাখতে বলি। ডাক্তারের এমন ঠান্ডা গলায় কৌতুক মিশ্রিত স্বরে সাবধানবাণী শুনে কি জবাব দেবেন তা বুঝতে পারলেন না বিধান পাল। খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি একেবারেই ছেলে মানুষ গোছের, কোনো মতেই লোভ সামলাতে পারেন না। তাই ডাক্তারবাবুর সামনে মিথ্যেটা প্রকাশ হয়ে যাওয়ায় দুবার ঢোক গিলে একটু কাষ্ঠ হাসি হেসে প্রৌঢ় বললেন, এভাবে ভয় দেখাবেন না ডাক্তারবাবু, আমি তো বলছি আমি চেষ্টা করছি। সবচেয়ে প্রিয় খাবারের স্বাদ কি এত সহজে ভোলা যায়? আপনি বলুন। চেষ্টা না চাই তাহলে আপনার বিপি এতদিনের আগের চেয়ে অনেকটাই কমে আসতো। যাই হোক, আপনার শরীর আপনার ব্যাপার, সমস্যা হলে ভুগবেন আপনি, আর পকেট ভারী হবে আমাদের। এখন আসুন। শেষের কথাগুলো যেন ছাত্র শাসনের ভঙ্গিতে বলে উঠলেন নিশীথবাবু। বিধানপাল কাঁচুমাচু মুখ করে চেয়ার থেকে উঠে প্রস্থান করার পর গ্লাসে পড়ে থাকা অবশিষ্ট আখের রসটুকু গলায় ঢেলে নিশীথবাবু ব্লাড ডোনেশন ক্যাম্পের দিকে যাওয়ার জন্য উঠে পড়লেন। আজ 23শে ডিসেম্বর চৈতালিপুর গ্রামের প্রধান ও একমাত্র আধো উন্নত নবজীবন হাসপাতালের বাইরে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গল্পগুজবে মত্ত লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ক্যাম্পের বাইরে রাখা বড় বড় স্পিকার থেকে ঘোষণাকারীর কণ্ঠ ভেসে আসছে। অন্যদিকে যাদের রক্ত ডোনেট করা হয়ে গেছে তারা বেরিয়ে আসছে এক এক করে। তাদের হাতে রয়েছে একটা বড় মাপের প্যাকেট। আজকের দিনটা চৈতালিপুরের মানুষের কাছে বিশেষ একটা দিন। যার যতই কাজ থাকুক না কেন, আজকের দিনে সবাই সব কিছু ছেড়ে অন্তত একবারের জন্য এখানে আসবেই। ব্লাড ব্যাংক নিয়ে চৈতালিপুর গ্রামের অবশ্য একটা টাটকা ইতিহাস আছে। এই গ্রামে বসবাসকারী মানুষগুলোর মধ্যে অধিকাংশরই ব্লাড গ্রুপ এতটাই বিরল যে সমগ্র পশ্চিমবঙ্গ দূর। গোটা ভারতেও এমন ব্লাড গ্রুপের রক্ত পাওয়া আর সোনার পাথর বাটি পাওয়া সমান। তবে এর কারণ সকলেরই অজানা। বর্তমানে নবজীবন হাসপাতালে প্রায় 6 মাস হল ব্লাড ব্যাংকের উদ্বোধন হয়েছে।
তার আগে পর্যন্ত কোনো সাপের কামড় কিংবা ডেলিভারি কিংবা দুর্ঘটনায় জখম রোগীদের জন্য যখন রক্তের প্রয়োজন হতো, তখন একমাত্র ভরসা ছিল 10-15 কিলোমিটার দূরের কোনো প্রতিবেশী গ্রামের স্বাস্থ্যকেন্দ্র। ফলে রক্তের যোগান দেওয়া এবং তা রোগীর ব্লাড গ্রুপের সাথে কতটা সঙ্গতিপূর্ণ তা পরীক্ষা করার আগেই দেহ ছেড়ে চলে যেতে হতো অধিকাংশ রোগীকে। সময় যত পেরোলো ততই এ ধরনের ঘটনা গ্রামবাসীরা ক্ষুব্ধ হতে লাগলো। পঞ্চায়েত প্রধান ও হাসপাতালের চিফ মেডিকেল অফিসারের গাফিলতির ফলেই যে গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার এই হাল, তার কারোর বুঝতে বাকি রইল না। এমন অবস্থায় একবার ডেলিভারির সময় রক্তের অভাবে মারা পড়ল গ্রামের 16 জন প্রসূতি সহ তাদের সন্তানেরা। ধৈর্যের বাঁধ ভেঙে জ্বলে উঠল সমগ্র চৈতালিপুর। পঞ্চায়েত প্রধানের বাড়িসহ আগুন লাগিয়ে দেওয়া হলো অফিসে। অন্যদিকে ভাঙচুর চালানো হলো হাসপাতালেও। উত্তেজিত জনগণের হাতে মার খেয়ে যখন চিফ মেডিকেল অফিসারের আধমরা অবস্থা, তখন পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যত হলো। সেই ঘটনার পর রাজ্য সরকারের তত্ত্বাবধানে নতুন করে গড়ে তোলা হলো নবজীবন হাসপাতাল এবং হাসপাতাল সংলগ্ন একটা বেশ বড় এলাকা নিয়ে গঠিত হয় রিসার্চ সেন্টার, টেস্ট ল্যাব ও ব্লাড ব্যাংক সেকশন। তবে শুধু ব্লাড ব্যাংক থাকলেই তো আর হবে না, সেখানে পর্যাপ্ত পরিমাণ রক্তও তো সঞ্চিত রাখতে হবে, যেটা গ্রামাঞ্চলে একটু সমস্যার ব্যাপার। তাই নতুন চিফ মেডিকেল অফিসারের অনুরোধে গ্রামের সকলে মিলে রক্তদান শিবিরের আয়োজন করতে শুরু করে। নতুন পঞ্চায়েত প্রধান ও চিফ মেডিকেল অফিসার দুজনেই সৎ, বুদ্ধিমান ও সজ্জন। সম্পূর্ণ সচেতনতার সাথে যথেষ্ট পরিশ্রম করে যতটা সম্ভব হাসপাতালটিকে আধুনিক করে তুলেছেন। যদিও সমস্যার পুরোপুরি সমাধান এখনো হয়নি, তবে যা হয়েছে তা আগের চেয়ে ঢের ভালো। শীতের দুপুরে শীতের হালকা আভা নিস্তব্ধ জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ে বেশ মনোরম পরিবেশ তৈরি করেছে। মৌচাক থেকে অতি সাবধানে মধু সংগ্রহ করার কাজ শেষ করে বাড়ি ফেরার তোড়জোড় করছে পুকাই। জঙ্গলের গভীরে যেতে পারলে আরও বেশি করে মধু সংগ্রহ করা যায়। বড় বড় মৌচাকগুলো জঙ্গলের গভীরেই আছে। এখন শীতকাল, সুতরাং মৌমাছির দল এই সময় ফুল থেকে ভালোভাবে মধু সংগ্রহ করতে পারে না। তাই আংশিকভাবে কিছুটা মধু মৌচাকের মধ্যে রেখে আসতেই হয়, যাতে পরে গিয়ে আবার তা সংগ্রহ করা যেতে পারে। কিন্তু চৈতালিপুরে একটা অলৌকিক কিংবদন্তি প্রচলিত আছে। গ্রামের দক্ষিণে অবস্থিত এই ঘন জঙ্গলের গভীরে এক ভয়ানক দানবের বাস। সবাই বলে সে নাকি যুগ যুগ ধরে ঘুমিয়ে আছে। সকলে তাকে নাম দিয়েছে রক্তপিচাস, যে কিনা জেগে উঠলে ছলে বলে নির্বিচারে মানুষ মেরে তাদের রক্ত পান করবে। কিন্তু এই দানব কখন জেগে উঠবে তা কেউ জানে না, ফলে ওদিকে কেউই যেতে সাহস পায় না। সকলের মতো পুকাইও ছোট থেকে শুনে আসছে একই কথা। তবে আজ মধু সংগ্রহের নেশায় একটু আনমনা হয়েই জঙ্গলের গভীরে প্রবেশ করেছিল পুকাই। পরে ভুল বুঝতে পেরে ফেরার পথ ধরেছে। বেশ অনেকটাই মধু সঞ্চয় হয়েছে আজ। আগামী কয়েকটা সপ্তাহ অল্প অল্প করে বেশ চড়া দামে বিক্রি করা যাবে। এসব ভাবতে ভাবতে
পুকাই ব্যাগ বোঝাই মধু বেঁধে নিয়ে কাঁধে তুলে এগিয়ে যাবে। এমন সময় হঠাৎ শুনতে পেল পরিত্রাহী কণ্ঠে চিৎকার। চমকে উঠল পুকাই। নিস্তব্ধ জঙ্গলের সমস্তটা জুড়ে শব্দটা অস্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হতে লাগল। চমকে ওঠার সাথে সাথেই পুকাই বুঝতে পারল এ গলার স্বর তার চেনা। এ তো ঝিনুক দিদির গলা। কিন্তু দিদি এখানে কিভাবে? শব্দটা ভেসে এসেছে জঙ্গলের টান দিক থেকে। কৌতূহল নিয়ে সেদিকে এগিয়ে যেতে যেতে পুকাই লক্ষ্য করল জঙ্গলের চারিদিকে হঠাৎ একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। মৌমাছি নেই, পাখির ডাক নেই, পাতা নড়ার শব্দ নেই। যেন এক মুহূর্তে গোটা বনটা শ্বাস বন্ধ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই কোনো শুকনো হাড় বা ডাল ভেঙে যাওয়ার মতো শব্দ পুকাইয়ের ডান দিকের গাছপালাগুলোর মধ্যে থেকে ভেসে এলো। থমকে দাঁড়ালো পুকাই। খুব ধীর, খুব নিস্তেজ একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো। এবার ঝিনুক দিদির কণ্ঠস্বরটা একটু অন্যরকম ঠেকল পুকাইয়ের কানে। ফাটা, শুকনো, নিঃশেষিত স্বর। হাওয়া নেই, তবুও শব্দটা পুকাইয়ের কানের পাশ ঘেঁষে চলে গেল। শব্দের দিক লক্ষ্য করে এগিয়ে গিয়ে পুকাই দেখল কিছুটা দূরে একটা প্রকাণ্ড মাপের কদম গাছ রয়েছে। এগিয়ে যেতে যেতে পুকাইয়ের মনে হলো শব্দটা হয়তো ওই দিক থেকেই এসেছে। পুকাই যতই এগোচ্ছে ততই যেন ওর শরীরটা কেমন একটা করছে। তার সাথেই আশেপাশে ধীরে ধীরে কেমন একটা বাজে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। এমন অনুভূতি পুকাইয়ের এর আগে কখনো হয়নি। তাই সে পরিস্থিতিটা ঠিক বুঝতে পারছে না। হাঁটতে হাঁটতে যখন গাছ থেকে দূরত্ব প্রায় 10 হাত, তখন সেই দুর্গন্ধটা তীব্রভাবে ধাক্কা মারল পুকাইয়ের নাকে। এবার পুকাইয়ের মনে হলো গন্ধটা ওর ভীষণ চেনা। সেবার যখন ট্রেন দুর্ঘটনায় বাবার একটা পা বাদ গেল, সেই সময় ঠিক এই দুর্গন্ধটাই পেয়েছিল বাবার শরীর থেকে। দুর্গন্ধের চোটে 3-4 দিন ঠিক করে কিছু খেতেই পারেনি। সেই পচে যাওয়া দগদগে ঘায়ের সাথে টাটকা রক্ত মিশ্রিত দুর্গন্ধ। কিন্তু এখানে এই গন্ধ কেন? কথাটা মাথায় আসার সাথে সাথে কৌতূহলের বদলে ভয় এসে গ্রাস করল পুকাইয়ের মনে। ও তাড়াতাড়ি এগিয়ে গেল কদম গাছের কাণ্ড লক্ষ্য করে। কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। চাপা ভয়ের একটা স্রোত বয়ে গেল পুকাইয়ের শরীর জুড়ে। এমন একটা দৃশ্য দেখবে বলে আশা করেনি। কিন্তু কোথায় ঝিনুক দিদি? তার বদলে এ কে বসে আছে এখানে? গাছের কাণ্ডে ঠেস দিয়ে পড়ে থাকা মানব দেহটাকে পুকাই ভয়ার্ত দৃষ্টিতে জরিপ করতে লাগলো। দেহের মাথা থেকে পা পর্যন্ত সমস্তটা জুড়ে যেন লাল রঙের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়েছে, ফলে শনাক্ত করা যাচ্ছে না লাল রং নাকি রক্ত। হ্যাঁ, রক্তই বটে, না হলে চারিদিকে এমন গা গুলানো গন্ধ ছড়াতো কি? পুকাই বুঝতে পারছে না কি করবে। ওর বেশ মনে আছে দিদির গলার আওয়াজ এই দিক থেকেই ভেসে এসেছে, কিন্তু দিদি কোথায়? পাতার খসখস শব্দে পিছনে তাকিয়ে চমকে আর্তনাদ করে 2 পা পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল পুকাই। ভয় ও দুশ্চিন্তায় মগ্ন অবস্থায় খেয়াল করেনি কখন ওর পিছন দিক থেকে সেই রক্তমাখা দেহ উঠে দাঁড়িয়েছে। গড়গড় শব্দ ভেসে আসছে সেই রক্তাক্ত দেহের মুখগহ্বর থেকে।
পশুর ন্যায় হিংস্র গর্জন করছে দেহটা। দাঁত, জিভ, চুল, এমনকি দেহের চোখগুলো পর্যন্ত সম্পূর্ণ রক্তে রাঙা। গর্জনরত ভঙ্গিতে দেহটা এবার আস্তে আস্তে এগিয়ে আসছে পুকাইয়ের দিকে। পুকাই মাটিতে বসে থাকা অবস্থায় পিছিয়ে যেতে শুরু করেছে। ও যত পেছোচ্ছে ততই গর্জনের শব্দ আরও তীব্র হয়ে উঠছে। দুজনের মধ্যে দূরত্ব কমে আসছে ধীরে ধীরে। পুকাই এবার কোনো মতে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে দ্রুত বেগে ছুট লাগালো জঙ্গলের বাইরের দিকে লক্ষ্য করে। দ্বিগুণ গতিতে পিছু নিল রক্তাক্ত দেহটি। দৌড়ানোর ভঙ্গি দেখে বোঝাই দেয় যে সে দেহ ছুটছে নাকি উঠছে। সমস্ত কিছু অগ্রাহ্য করে পুকাই এমনভাবে এগিয়ে যাচ্ছে যেন আজই ওর জীবনের শেষ দিন। জঙ্গলের বাইরে গিয়ে না পড়া অবধিও থামবে না, নয়তো পিছনে ধাওয়া করা ওই রক্তাক্ত বিভীষিকার হাত থেকে আজ আর নিস্তার নেই। প্রায় 20 মিনিট ধরে না থেমে দৌড়ানোর পর পুকাই এসে থামল জঙ্গলের ধারের পাকা রাস্তার কাছে। হাঁপাতে হাঁপাতে একবার চারিদিকে চোখ চালিয়ে নিল। না, কেউ কোথাও নেই। পুকাই ভাবল এবার হয়তো বিপদ কেটে গেছে। আর ঠিক তখনই হঠাৎ পেছন থেকে পুকাইয়ের চুলের মুঠি ধরে কে যেন ওকে মাটির সাথে মিশিয়ে দিল। মাটিতে পড়ে ব্যথায় কোকিয়ে উঠল পুকাই। দেখতে পেল সেই রক্তাক্ত অবয়বটিকে ওর দিকেই তাকিয়ে আছে। গড়গড় শব্দ ফুটে উঠছে, আর আগের চেয়েও দ্বিগুণ পরিমাণ ক্রোধ ও হিংস্র ভাব, যেন এক্ষুনি পুকাইকে জ্যান্ত গিলে খাবে। পুকাই পরিত্রাণের আশায় চেঁচালো, বাঁচাও, বাঁচাও! রক্তাক্ত অবয়বটি পাশবিক শক্তিতে তার মুখ চেপে ধরল। বন্য জন্তুর মতো গর্জন ছেড়ে মধ্যমা ও তর্জনী দিয়ে টিপে ধরল ওর গলা। তারপর নারকেলের উপরি ভাগের খোল ছাড়ানোর ভঙ্গিতে সজোরে উপড়ে নিল পুকাইয়ের গলার নলি। ভেঙে যাওয়া গলার মধ্যে দিয়ে ফোয়ারার মতো ছিটকে বেরিয়ে এলো রক্ত। লালচে হয়ে উঠল চারপাশ। পুকাইয়ের দেহটা কয়েক সেকেন্ড থরথর করে কেঁপে নিথর হয়ে পড়ে থাকলো মাটিতে। যদি কিছু মনে না করেন তবে আপনার শরীর থেকে খানিকটা রক্ত নিতে পারি? মানধাতা যুগের ডেস্কটপের স্ক্রিনে এক্সেল শিটটা ওপেন করে ব্লাড গ্রুপের স্টকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলেন নিশীথবাবু। কথাটা শুনে বেশ অবাক হলেন। এমন অদ্ভুতভাবে রক্ত চাওয়ার অনুরোধ তাকে কোশমিনকালেও কেউ করেনি। প্রশ্নবাচক ভঙ্গিতেই নিশীথবাবু উত্তর দিলেন, সে কি দুলাল, অন্যদিন তো সিগারেট জ্বালানোর জন্য দেশলাই চাও, আজ একেবারে রক্ত? ল্যাব টেকনিশিয়ান যুবক দুলাল চন্দ্র মল্লিক ডাক্তারের কথা শুনে হেসে ফেললেন। বললেন, আসলে খানিকটা এক্সপেরিমেন্ট করছি স্যার, খুব কনফিডেন্সিয়াল, শুধু আপনাকেই বলছি। আপনি তো জানেনই চৈতালিপুরে ব্লাড ব্যাংক নিয়ে আগেও বহুবার সমস্যা হয়েছে। আর তাছাড়া গ্রাম্যগঞ্জে সবসময় ব্লাড গ্রুপের স্টকের ওপর ভরসা করে থাকাটাও তো যায় না, তাই না? তাই অনেক ভেবে কৃত্রিমভাবে রক্তের পরিমাণ বাড়িয়ে রক্ত উৎপাদনের একটা রাস্তা পেয়েছি আর কি। তবে এখনও কোনো সিদ্ধান্তে আসিনি, একটা ক্ষীণ চেষ্টা করতে চাই আর কি। এই এক্সপেরিমেন্টে কিছু বিরল ব্লাড গ্রুপ যেরকম HH, RH, NULL, AB নেগেটিভ কিংবা ধরুন O পজিটিভ ও নেগেটিভ ইত্যাদি, এই ধরনের ব্লাড গ্রুপের ভীষণ প্রয়োজন। তাই যাদের যাদের এই ধরনের ব্লাড গ্রুপ রয়েছে তাদের থেকে বেশি না 5 ml করে রক্ত নিতে হবে আর কি। তারপরে আরও কয়েকটি পরীক্ষা আছে, কিন্তু ক্ষমা করবেন এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আই প্রমিস
আর কটা দিন পরে সবটা আমি খুলে বলবো। আপাতত যদি আপনি 5 ml রক্ত একটু দিতে রাজি হন তাহলে খুব উপকার হয়। কথাগুলো শোনার পর মনের সংশয় ভাবটা চেপে রেখে নিশীথবাবু হাসি মুখে নিজের ডান হাতটা বাড়িয়ে দিলেন দুলাল চন্দ্রের সামনে। দুলাল চন্দ্র রক্ত নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে যেতে নিশীথবাবু মনে মনে ভাবলেন, এত গোপনীয়তা কিসের? এমন কি এক্সপেরিমেন্ট করছে ব্লাড গ্রুপ নিয়ে? কি জানিস? তারপর মন দিলেন টেবিলে পড়ে থাকা ফাইলটার দিকে। এক্সেল শিটের সাথে ফাইলটা ভালো করে মিলিয়ে নিলেন। সবটা মিলিয়ে দেখার পর মাথা ঘুরে গেল নিশীথবাবুর। তিনি বুঝতে পারলেন একটু আদ্রু নয়, বেশ বড় মাপের গড়মিল রয়েছে দুটো স্টকের মধ্যে। সবচেয়ে বেশি গড়মিল দেখা যাচ্ছে একেবারে বিরল ব্লাড গ্রুপগুলোর স্টকে। অথচ কদিন আগেই রক্তদান শিবির থেকে স্টক সংগ্রহ করা হয়েছে। সমস্যাটা অনুমান করতে আর অসুবিধা হলো না নিশীথবাবুর। তিনি যদি ভুল না হন তবে নিশ্চয়ই কেউ বা কারা সকলের নজর এড়িয়ে এখানে রক্ত পাচারের কাজ শুরু করেছে। এমনটা অনুমান করা তার পক্ষে অস্বাভাবিক কিছু না, কারণ এই জাতীয় অপরাধ আশেপাশের গ্রামেও ঘটতে শুনেছেন নিশীথবাবু। তবে যতক্ষণ না পর্যন্ত কাউকে সন্দেহ হচ্ছে, থানায় ডায়েরি করে লাভ হবে না। তাছাড়া এখন চিফ মেডিকেল অফিসারও উপস্থিত নেই। অতএব প্রাথমিকভাবে নিশীথবাবুকেই সব দিকে নজর রাখতে হচ্ছে। আপাতত লোকাল থানার বড়বাবু নন্দীগোপাল দাসকে এই বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন। চৈতালিপুর গ্রামে যতগুলো জলাশয় রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল দক্ষিণের জঙ্গল থেকে একটু দূরে অবস্থিত ন্যাড়াপোতার ঝিল। দৈর্ঘ্য ৭৮ ফুট ও প্রস্থে ৬৫ ফুট। এই ঝিলের কাঁচের মতো স্বচ্ছ জল ও মাছের প্রাচুর্যের কারণে এটি স্থানীয় বাসিন্দাদের কাছে একটি অমূল্য সম্পদ। যেহেতু এখন শীতকাল, তাই খুব বেশি কেউ মাছ ধরতে আসছে না। কিন্তু হাবিলদার হেদু সামন্তর মাছ ধরার নেশা পৃথিবীর অন্যান্য যে কোনো নেশাকে হার মানাতে পারে। আসলে মাছ খাওয়ার চেয়ে মাছ ধরাটাই তার কাছে বেশি আনন্দদায়ক। এই মাছ ধরার নেশায় তিনি বেশ কয়েকবার বিপদেও পড়েছেন, কিন্তু তাতে তার শিক্ষা হয়নি। ২-৩ দিন ছাড়া ছাড়াই গভীর রাতে কিংবা ভর দুপুরবেলা বড়বাবুদের অনুপস্থিতি ও নির্জনতার সুযোগ নিয়ে ছিপ হাতে করে হেদু সামন্ত চলে আসেন ন্যাড়াপোতার ঝিলে। বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে ৫-১০টা প্রকাণ্ড আকারের মাছ ধরে আবার সেগুলোকে জলেই ছেড়ে দিয়ে ফিরে আসেন। এবারে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই সূর্যাস্তের কয়েক ঘন্টার মধ্যেই রাস্তাঘাট বেশ শুনশান হয়ে যায়। অন্যান্য দিনের মতো আজও হেদু সামন্ত জলে ছিপ ফেলে টর্চ জ্বালিয়ে ফাদনার দিকে তাকিয়ে বসে আছেন। তবে আজ প্রায় ১ ঘন্টা হতে চলল, বড়শিতে একটাও মাছ আটকায়নি। এমনটা তো অন্যান্য দিন হয় না। ফলে ধীরে ধীরে বিরক্ত ভাবটা বেড়ে উঠছে। এতক্ষণ ধরে একটাও মাছ ধরতে না পারায় হতাশ হয়ে যখন হেদু সামন্ত ছিপ গুটিয়ে আনবে কিনা ভাবছে, তখনই তার কানে এলো শুকনো পাতার খসখস শব্দ। এতটাই কম সময়ের জন্য শব্দটা শোনা গেল যে হেদু সামন্তের মনে হলো কানে ভুল শুনেছে। কয়েক মিনিট পর আবার ভেসে এলো শুকনো পাতার সেই খসখস শব্দ। এবার একটু নড়ে চড়ে বসলেন হেদু সামন্ত। বুঝতে পারলেন শব্দটা এসেছে দূরের একটা ঝোপ থেকে,
বুকের ধুকপুকানি বেড়ে উঠল তার। এদিকটায় কুকুর বিড়াল তেমন একটা নেই, তাহলে একটু ভয় পেলেন তিনি। টর্চের আলোটা সামনের দিকে ফেলে চোর গলায় ডাক দিলেন, কে রে? কে ওখানে? এখনই বেরিয়ে আয়, হয়তো দোলনাটা চালিয়ে দেবো, দেখবি? ঝোপের মধ্যে মানুষ বা জন্তু জানোয়ার যাই থেকে থাকুক না কেন, সেটা যেন এতক্ষণ ধরে হেদু সামন্তের ডাক দেওয়ার জন্যই অপেক্ষা করছিল। তার কথা শেষ হওয়া মাত্রই লাফ দিয়ে ঝোপ থেকে বেরিয়ে এসে বিদ্যুৎ গতিতে ছুটে গেল হেদু সামন্তের দিকে। তিনি টর্চের আলোয় অবয়বটিকে ঠিক চিনতে পারলেন না। এমনভাবে তার দিকে এগিয়ে আসতে দেখে তোনলা বন্দুকটা হাতে তুলতে যাবেন, তার আগেই অবয়বটি চুলের মুঠি ধরে এক হ্যাচকা টানে হেদু সামন্তের দেহটা সজোরে ঠুকে দিল পাশের কাঁঠাল গাছের মোটা কাণ্ডে। তৎক্ষণাৎ মটমট শব্দে শরীরের কোনো একটা জায়গা থেকে শোনা গেল হাড় ভাঙার শব্দ। কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখার পর মাটিতে থুপ করে পড়ে গেলেন হেদু সামন্ত। অবয়বটি এবার হেদু সামন্তের পা দুটো তুলে ধরে শরীরটাকে খসতে খসতে নিয়ে চলল দক্ষিণের জঙ্গলের দিকে। ঝিলের ধারে পড়ে রইল ছিপ, মাছের খাবার ও টোটা ভর্তি তোনলা বন্দুক। স্যার, স্যার, ও স্যার। খুব মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ছিল দুলাল চন্দ্র। ওয়ার্ড বয় মাখনের ডাকে ভীষণ চমকে উঠতেই আচমকা হাত থেকে সেটা পড়ে গেল। দুলাল চন্দ্রের এমন আচরণ দেখে একটু অপ্রস্তুত হলো ওয়ার্ড বয় মাখন। বলল, ভুবন স্যার আপনাকে ডাকছেন, কি একটা জরুরি দরকার। বললেন এক্ষুনি তার কেবিনে যেতে। খবরের কাগজটা মেঝে থেকে তুলে টেবিলে রাখতে রাখতে মাখনের কথার উত্তরে দুলাল চন্দ্র বলল, হ্যাঁ 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 হ্যাঁ, স্যারকে গিয়ে বল আমি এক্ষুনি যাচ্ছি। মাখন বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর দুলাল চন্দ্র বেরিয়ে গেল ঘর থেকে। তার কয়েক মিনিট পরেই ঘরে প্রবেশ করলেন নিশীথবাবু। দুলাল চন্দ্রের সাথে কি একটা প্রয়োজন ছিল তার। ঘর ফাঁকা দেখে বেরিয়ে যাবেন বলে পা বাড়াতে গিয়েও হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তার চোখ চলে গেল দেওয়াল ঠেসা টেবিলের কোণে পড়ে থাকা একটি বইয়ের উপর। নিশীথবাবু বইটার দিকে এমনভাবে তাকালেন যেন এই জায়গাটার সাথে টেবিলের কোণে পড়ে থাকা বইটা সুন্দরবনে মরুভূমির দেখা পাওয়ার মতো বেমানান। নিশীথবাবু ভাবলেন, এই বইটা এখানে কি করছে? এখানে কি আনলো বইটা? এমন জায়গায় এই বইয়ের দেখা পাওয়াটা নিশীথবাবুর কাছে এতটাই অপ্রত্যাশিত যে হাজার ভেবেও এর কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না তিনি। অথচ বইটার ব্যবহার এখানে কে বা কারা করতে পারে তাও তার ধারণার বাইরে। বইটার সাথে ওনার জীবনের সবচেয়ে ভয়ানক ও মর্মান্তিক একটি ঘটনার স্মৃতি জড়িয়ে আছে, যা তিনি ভুলেও মনে করতে চান না। শেষবার যখন বইটা দেখেছিলেন তখন সেটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এখন হাতও ছোঁয়াতে চান না। মনের আবেগগুলোকে সামলে মাথায় সন্দেহ ও প্রশ্নের পাহাড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন নিশীথবাবু। আরে আমি বলছি স্যার, বিশ্বাস করুন, রক্ত পিশাচ আবার জেগে উঠেছে। আমি নিজের কানে তার গর্জন শুনেছি কাল রাতে। হাবিলদার রাঘবের কথায় বিরক্ত হয়ে থানার বড়বাবু নন্দীগোপাল দাস বললেন, আরে আবার জেগে উঠেছে মানে কি? এর আগেও কি কখনো জেগে উঠেছিল নাকি?
আর কানে যে গর্জনের আওয়াজ এসেছে বলছিস, সেটা তো কোনো জঙ্গলি জানোয়ারেরও হতে পারে। না স্যার না, আমি বলছি শুনুন, রক্ত পিশাচ আবার জেগে উঠেছে। শুধু আমি একা নয়, আরো অনেকেই শুনতে পেয়েছে। তাছাড়া তরিমোহন মুদির মেয়ে আর ওর ওই পিস্তুত ভাই উকাইও দুদিন ধরে বেপাত্তা। গতকাল বিকেলে যখন আপনি ছিলেন না, তখন তরিমোহন এসে থানায় ডায়েরি করে গেছে। হতাশ হয়ে কপাল থেকে চিবুক পর্যন্ত হাত চালিয়ে নিয়ে নন্দীগোপাল বললেন, সত্যি একজন এসে মিসিং ডায়েরি করে গেছে, আর তুই এতক্ষণে এটা বলছিস যে খবরটা জরুরি সেটা না বলে? উফ, যতই বোঝাও না কেন এদের সেই একই কথা। ডিএসপি সাহেবকে বারবার করে বলেছিলাম আমাকে আর যেখানেই পাঠান এই পাড়াগাঁয়ে ট্রান্সফার করবেন না। এই গোঁড়া কুসংস্কার মার্কা লোকগুলোর সাথে একদম কাজ করা যায় না, অসহ্য একেবারে। হাহ, কে শোনে কার কথা, যত সব রাবিশ। গতকাল মাঝরাতে জঙ্গলের দিক থেকে রক্ত জল করা এক ভয়ঙ্কর বজ্র গর্জনের আওয়াজ ভেসে আসে। শীতকাল হওয়ার ফলে গর্জনের তীব্রতা অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শব্দ শুনে অনেকেই ভয়ে জেগে উঠেছিল। হাবিলদার রাঘবের মতো অনেকেই মনে করছে ওটা রক্ত পিচাসের হুঙ্কার। চা না কফি, কোনটা বলবো ডাক্তারবাবু? নন্দীগোপালের ডাকে ভাবনায় ছেদ পড়ল নিশীথবাবুর। হাবিলদার ও বড়বাবুর কথোপকথন শুনতে শুনতে নানান রকমের দুশ্চিন্তা এসে জড়ো হচ্ছিল ওর মনে। গতকাল রাতে সেই হাড়হিম করা বজ্র গর্জনের শব্দে নিশীথবাবুরও ঘুম ভেঙে গিয়েছিল। দুটোর কোনোটাই নয়, ধন্যবাদ। আপনাকে যা বলতে এসেছি সেগুলো একটু ভালো করে শুনে বলুন আমার এই মুহূর্তে ঠিক কী ব্যবস্থা নেওয়া উচিত। ব্লাড ব্যাংকের স্টকে ঘাটতি, রক্তপাচার চক্রের সম্ভাবনা, সব মিলিয়ে যতটা সম্ভব স্পষ্টভাবে নন্দীগোপালকে সবটা জানাতে বড়বাবু একটু গম্ভীর হয়ে গেলেন। কি যেন একটা ভেবে নিয়ে বললেন, এমন কিছু যে একটা ঘটতে পারে তা আগেই আন্দাজ করেছিলাম। প্রতিবেশী গ্রামগুলোতেও এ ধরনের অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সমস্যাটা হচ্ছে উপযুক্ত প্রমাণ না মেলায় সন্দেহভাজন বলে কাউকেই শনাক্ত করা যাচ্ছে না। উপযুক্ত প্রমাণ? প্রমাণ কিভাবে দেখাবো? এই মুহূর্তে স্টক রিপোর্ট ছাড়া তো আর তেমন কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কাউকে কি সন্দেহ হয়? মানে হাসপাতালে কারো কোনো অস্বাভাবিক গতিবিধি? না গোপালবাবু। আচ্ছা, আপনাকে একটা উপায় বলছি শুনুন। কাউকে কিছু না জানিয়ে কলকাতা থেকে কয়েকটা মাইক্রো সিসিটিভি ক্যামেরা আনিয়ে গোপনে হাসপাতাল চত্বরে, বিশেষত ওই স্টোরেজের সামনে বসানোর ব্যবস্থা করুন। এতে হয়তো কিছুটা কাজ হলেও হতে পারে। সে কাজ ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। আপনার মধ্যে তো দেখছি লালবাজারের গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার সমস্ত লক্ষণ বর্তমান ডাক্তারবাবু। যাই হোক, ক্যামেরা যখন একবার বসিয়েই ফেলেছেন তখন কিছু না কিছু তো ধরা পড়বেই। তবে এর বাইরেও যদি কোনো রকমের আচরণ একটুও সন্দেহ হয় তৎক্ষণাৎ আমাকে জানাবেন। পিছনের লোক লাগিয়ে দেবো একেবারে। এই নিন আমার ফোন নাম্বার। বড়বাবুর কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেলেন নিশীথবাবু। হেদু, আরে হেদু, আরে ও হেদু। স্যার, হেদু আসেনি কেন? ওর আবার কি হলো? যাই না স্যার, কালকে দুপুর থেকে ওর কোনো পাত্তা নেই। সে কি? এক্ষুনি যা, কাউকে ওর বাড়িতে কাউকে পাঠা, যা এক্ষুনি। থানা থেকে বেরিয়ে আসতে আসতে নিশীথবাবুর কানে রাঘব ও নন্দীগোপালের কথোপকথনের শব্দগুলো ক্ষীণ হয়ে এলো। বাইকে স্টার্ট দিয়ে নিশীথবাবু চললেন হাসপাতালের দিকে। সে রাতের
সেই ভয়ানক গর্জনের পরদিন থেকেই রক্তপিশাচের অলৌকিক কিংবদন্তি গ্রামের সকলের মধ্যে যেন ভয়ের আলোড়ন জাগিয়ে তুলেছে। সবাই যেন তটস্থ হয়ে আছে এই ভয়ে যে রক্তপিশাচ কখন কাকে ধরে নিয়ে গিয়ে রক্তপান করে। পাড়ায় পাড়ায় সর্বত্র এই একই বিষয়ে আলোচনা। কেউ বলছে গ্রামের সকলে মারা পড়বে, কেউ বলছে যারা মারা পড়েছে তারা এবার জেগে উঠবে। এ ধরনের নানান গুজব ছড়াতে শুরু করেছে। গ্রামের সবচেয়ে বড় মুদিখানার মালিক দড়িমোহনের মেয়ে ঝিনুক আর তার পিস্তুত ভাই পুকাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সকলকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলেছে। কয়েকজন ছাড়া প্রায় সকলেই ধরে নিয়েছে যে ওরা দুজন রক্তপিচাসের কবলে পড়েছে। অন্যদিকে হাসপাতালে বসানো নতুন সিসিটিভিতে গত কয়েক সপ্তাহ ধরে কোনো সন্দেহজনক ঘটনা ধরা পড়েনি। নিশীথবাবু রোজ কাজ শেষে বাড়ি ফেরার আগে একবার ভালো করে চোখ বুলিয়ে নেন ডেস্কটপের স্ক্রিনে, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ে না তার। ফলে নিশীথবাবু দিনে দিনে অধৈর্য ও হতাশ হতে শুরু করেন, কারণ তার এই ধারণা বদ্ধমূল ছিল যে সিসিটিভিতে কিছু একটা ধরা পড়বেই। তবে বেশি দিন আর অপেক্ষা করতে হলো না তাকে। আর 5টা দিনের মতো এই দিনও নিশীথবাবু বাড়ি ফেরার আগে ডেস্কটপের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলেন। হঠাৎই ওকে অবাক করে স্ক্রিনে ফুটে উঠল আদ্যপান্ত কালো চাদরে ঢাকা একটা অবয়বের স্টোরেজে ঢোকার ফুটেজ। অবয়বটি রাত 2টো নাগাদ ভীষণ সন্তর্পণে স্টোরেজে প্রবেশ করে ঠিক 10 মিনিট পর দ্রুত গতিতে স্টোরেজ থেকে বেরিয়ে যায়। হাতে দেখা যায় একটা মাঝারি মাপের ব্যাগ। প্রমাণ হিসেবে এই ফুটেজটাই যথেষ্ট। নন্দীগোপালকে ফুটেজটা দেখানোর পর নন্দীগোপাল উৎসাহ ভরা কণ্ঠে বললেন, আরে এই তো এবার শুরু হবে আসল তদন্ত। খুব ভালো কাজ করেছেন ডাক্তারবাবু, এবার সবটা আমার উপর ছেড়ে দিন, একদম নিশ্চিন্তে ছেড়ে দিন। নিশীথবাবু কাষ্ঠ হেসে বড়বাবুর কথায় সায় দিলেন বটে, কিন্তু মনে মনে তার অন্য একটি পরিকল্পনা রয়েছে। পুলিশ যা করছে করুক, নিশীথবাবু ঠিক করেছেন কোনো রকম সাহায্য ছাড়া একাই এই রহস্যের চবনিকা পতনের চেষ্টা করবেন। ব্যাপারটা ভাবতেই রোমাঞ্চ অনুভব করলেন তিনি। শরীরের লোমকূপগুলো খাড়া হয়ে উঠল। কিন্তু গত 15 দিনের আর একবারের জন্য নিশীথবাবু ওই অবয়বের কোনো সন্ধানই পেলেন না। সিসিটিভির সমস্ত ফুটেজ তন্ন তন্ন করে দেখলেন, এমনকি 1-2 দিন মাঝরাতের দিকে স্টোরেজের কাছ থেকে ঘুরে এসেছেন, কিন্তু কোথাও কিচ্ছু নেই। যেন নিশীথবাবুর পরিকল্পনা আঁচ করেই গা ঢাকা দিয়েছে সেই অবয়ব। তবে হতাশ হলেন না নিশীথবাবু, অপেক্ষা করতে লাগলেন ধৈর্যের সাথে। কপালে ভ্রুকুটি নিয়ে নিশীথবাবু যখন নৈশবোধ ছাড়ছেন, দেওয়াল ঘড়িতে তখন সময় জানান দিচ্ছে রাত 9:30। শীতকালের গ্রামাঞ্চল কিংবা মফস্বলে এটাই প্রায় মাঝরাতের সমান। সাধারণত এই সময়টা নিশীথবাবু নিজের লাইব্রেরির ঘরেই থাকেন, কিন্তু আজ দেরি হয়ে গেল একটা অন্য কারণে। সকালের দিকে হাসপাতালে কয়েকটি মৃতদেহ আসে। দেহগুলো একটু অস্বাভাবিক গোছের হওয়ায় তা দেখে নিশীথবাবু তো বটেই, এমনকি অটোপসি সার্জনরাও বেশ ঘাবড়ে গিয়েছিল। ডাক্তার বা সার্জনদের দৈনন্দিন কর্মস্থলে অসংখ্য বিভৎসতার সম্মুখীন হতেই হয়, কিন্তু এই দেহগুলো দেখে মনের মধ্যে কেমন যেন ভয়ের উদ্রেক হয়।
আর 5টা সাধারণ রক্তাক্ত মরদেহর চেয়েও যেন একটু বেশি রক্তাক্ত দেহগুলো, যেন সমগ্র শরীরে কেউ তুলি দিয়ে লালচে রঙের প্রলেপ ঘষে দিয়েছে। এতটাই রক্তাক্ত হয়ে আছে যে দেহগুলোর শনাক্তকরণ অসম্ভব। গলার নলিসহ ভিতরের জিওয়াস্তি দৃশ্যমান। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটে ময়না তদন্তের সময়। মরদেহে কোনো রক্তচাপ থাকে না, ফলে দেহ কাটাছেঁড়া করার সময় সাধারণত প্লাস্টিক ব্লিডিং হয়। কিন্তু এই দেহগুলির পোস্টমর্টেম করার সময় মানুষের জীবিত থাকাকালীন কোনো শরীরের ধমনী কাটা হলে যেমন স্পার্টিং বা অ্যাক্টিভ ব্লিডিং হয়, তেমনভাবেই রক্তক্ষরণ হতে শুরু করে। ব্যাপারটা এতটাই অবাস্তব যে অবাক না হয়ে পারা যায় না। শেষে ভয় পেয়ে অটোপসি সার্জনরা কাটা স্থানগুলি রিফু করে তাড়াতাড়ি সব কটা দেহ কোল্ড স্টোরেজে চালান করে দেয়। এমন বিস্ময়কর ঘটনা হাসপাতালের কর্মচারীদের মধ্যে ভীতির উদ্রেক ঘটাতে শুরু করেছে। যারা থমথমে মুখে দেহগুলো উদ্ধার করে হাসপাতালে দিয়ে যায়, তাদের ভীত সন্ত্রস্ত বক্তব্য যে এটা রক্ত পিচাস ছাড়া আর কারো কাজ হতেই পারে না। বেসিনে মুখ ধুয়ে নরম ডাস্টারে হাত মুছতে মুছতে এসবই ভাবছিলেন নিশীথবাবু। হঠাৎ শুনতে পেলেন একটা ক্ষীণ শব্দ ভেসে আসছে দূরে কোথা থেকে। শব্দটা ক্ষীণ হলেও অস্বাভাবিক রকমের। নিশীথবাবু কান পেতে ভালো করে শোনার চেষ্টা করলেন যে শব্দটা কোন দিক থেকে আসছে। এবার স্পষ্ট হয়ে এলো শব্দটা পুরুষ কণ্ঠে আর্তনাদের শব্দ। শব্দের তীব্রতা ক্রমশই যেন বাড়ছে। ব্যাপার কি? কৌতূহলী হয়ে নিশীথবাবু পা বাড়ালেন দরজার দিকে। বাইরে এসে দেখলেন অবাক কাণ্ড। নাইট গার্ড নারায়ণ বলে চিৎকার করে দৌড়ে আসছে নিশীথবাবুর কেবিনের দিকে। ওনাকে দেখে যেন ধরে প্রাণ পেল নারায়ণ। কাছে এসে জোরে জোরে হাঁপাতে লাগলো। এগি এগি কি হয়েছে নারায়ণ? এভাবে দৌড়চ্ছ কেন? স্যার 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 মরা রক্ত পিশাচ মরা। কি মরা রক্ত পিশাচ? কি বলছো? মরা রক্ত পিশাচ হয়ে উঠেছে। কি? হ্যাঁ স্যার, মরা জ্যান্ত হয়ে মর্গ থেকে বেরিয়ে আমায় তাড়া করেছিল স্যার। একটু ঘুমিয়ে পড়েছিলাম, গড়গড় শব্দে ঘুম ভেঙে দেখি একটা লাল রঙের বিভৎস দেহ মর্গ থেকে বেরিয়ে আমার দিকে ছুটে আসছে। তাই দেখে কোনো মতে ছুটতে ছুটতে আপনার কেবিনের দিকেই আসছিলাম স্যার। কথাগুলো শুনে নিশীথবাবুর মুখের ভাবনা এমন যেন কেউ তাকে বলেছে যে সে কলকাতায় তুষারপাত দেখেছে। নিশীথবাবুকে দেখে নারায়ণ সেটা বুঝতে পেরে বলল, মায়ের দিবি বলছি, মায়ের দিব্যি আমি সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন। আমি কোনো নেশা রান করি না, আপনি জানেন। আমি ভুল দেখিনি স্যার, আমি ভুল দেখিনি। চলুন চলুন আমার সাথে চলুন। নারায়ণের এই ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করতে নিশীথবাবু বললেন, তুমি যারই দিব্যি খাও না কেন, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় যে মরা বেঁচে উঠেছে আর তোমাকে তাড়া করেছে। চলো আমার সাথে এক্ষুনি। কি দেখেছো না দেখেছো সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। চলো। আরে কি হলো? চলো। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো যাচ্ছি, চলো। না স্যার। ডাক্তারের কথার চাপে নিমরাজি হয়ে ডাক্তারের পিছু পিছু যেদিক থেকে ছুটে এসেছিল সেদিকে ভয়ে ভয়ে চলতে লাগলো নারায়ণ। কয়েকটা ঘর ছেড়ে আইসিইউর কাছে আসতেই হালকা দুর্গন্ধ পেলেন নিশীথবাবু। তাতে পাত্তা না দিয়ে এগিয়ে চললেন। তাকে অনুসরণ করে চলতে থাকা নারায়ণের ভয় জমে যাওয়ার মতো অবস্থা। শুধুমাত্র নিশীথবাবুর চাপে পালাতে পারছে না। সমগ্র হাসপাতাল চত্বর অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। কর্মচারীদের একজনকেও দেখা যাচ্ছে না। নিশীথবাবু ভাবলেন, আশ্চর্য, বাকিরা সব গেল কোথায়?
ওটি পেরিয়ে গিয়ে কিছু দূর এগিয়ে ডান দিকে ঘুরতেই থমকে দাঁড়িয়ে গেলেন নিশীথবাবু। যা দেখলেন তা মেনে নিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ওনাকে। সামনের মেঝেতে ফুটে ওঠা দুটো রক্তমাখা পায়ের ছাপ বলে দিচ্ছে নারায়ণ মিথ্যে কথা বলেনি। পায়ের ছাপ দুটো মর্গের দিক থেকে করিডোর পেরিয়ে চলে গেছে মেইন গেটের দিকে। ক্ষতস্থান পিষে ওঠার মতো দুর্গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। নিশীথবাবু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, যেন কথা বলতে ভুলে গেছেন। 15 বছরের ডাক্তারি জীবনে দ্বিতীয়বার কোনো ব্যাখ্যাহীন অবাস্তব ঘটনার চাক্ষুষ করছেন তিনি। অন্য কোনো সাধারণ ঘটনা ঘটলে হয়তো নিশীথবাবু পুরো হাসপাতালটা একবার ঘুরে দেখতেন, কিন্তু এই মুহূর্তে ওর অবচেতন ওকে সামনে এগোতে বাধা দিচ্ছে, যেন বলছে সামনে গেলে আর ফিরে আসার কোনো রাস্তা থাকবে না। এই চলে ভোলানাথ। নারায়ণের কথা নিশীথবাবুর কান পর্যন্ত পৌঁছচ্ছে না। সত্যি বলছিলাম স্যার। তিনি বুঝে উঠতে পারছেন না এ কিভাবে সম্ভব। কোনো মতে স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণে এনে তিনি নারায়ণকে বললেন, আজকে রাতটা আমার কেবিনে কাটাও, কাল দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আর হ্যাঁ, এই বিষয়টা যেন আমাদের মধ্যেই থাকে। একই গ্রামের সবাই ভয় পেয়ে আছে, আমি চাই না মানুষের মধ্যে শুধু শুধু আরো আতঙ্ক ছড়াক। ব্লাড ব্যাংকের স্টকে অস্বাভাবিক রকমের ঘাটতি, রক্তপাচার চক্রের আশঙ্কা, টেবিলে দেখতে পাওয়া অভিশপ্ত বই, মরদেহ থেকে অক্টিভ ব্লিডিং এবং সিসিটিভিতে ধরা পড়া সন্দেহজনক অবয়ব, বিষাক্ত তীরের মতো একটার পর একটা খটকা এসে বিঁধেছে নিশীথবাবুর মনে। আজ ওই রক্তাক্ত পায়ের ছাপগুলো দেখে এতদিন ধরে বিক্ষিপ্তভাবে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর কারণ নিশীথবাবু হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন। সুদূর অতীতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠছে বারংবার। শীঘ্রই খুব খারাপ কিছু একটা ঘটার আশঙ্কা নিশীথবাবুর মনকে সম্মোহিত করছে। সৃষ্টির আদিমকাল থেকে নিয়ে আজ পর্যন্ত যুগে যুগে মানুষ সাক্ষী হয়েছে নানান প্রকার বর্বরচিত নৃশংসতার। সময় বদলেছে, তার সাথে সাথে বদলেছে পাশবিকতার নিষ্ঠুরতা ও কর্তৃত্ব দখলের ধরন। শাস্তি বা কর্মফলও ভোগ করেছে সকলে, কিন্তু সামাজিক অসঙ্গতির কারণে জন্ম নেওয়া কুচকুচে কালো পাপের মতো বিষাক্ত মানসিকতাগুলোকে সমূলে উৎপাটিত করতে মানুষ আজও অক্ষম। হয়তো এমনই এক বিকৃত বর্বরচিত মানসিকতার শিকার দ্বিতীয়বারের জন্য হতে চলেছে চৈতালিপুর গ্রামে। কেন? এর কারণ ক্রমশ প্রকাশ্য। বিস্ময়ভরা চোখ নিয়ে চৈতালিপুরের দক্ষিণে অবস্থিত জঙ্গলের গভীরে হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন ডাক্তার নিশীথ সান্যাল। যা তিনি দেখতে পাচ্ছেন তাতে তার মনে হচ্ছে কেউ হয়তো সময় চক্রকে পিছিয়ে দিয়ে তাকে নিয়ে এনে ফেলেছে 20 বছর আগের এক ভয়ানক অতীতের মাঝে। হিমেল রাত্রির শব্দহীনতার গলায় পা দিয়ে কঠিন কণ্ঠে উচ্চারিত প্রাচীন সুমেরীয় ভাষার শব্দ কানে আসছে নিশীথবাবুর। রন্ধ্রে রন্ধ্রে খেলা করছে অবিশ্বাস যে এই কঠিন কণ্ঠের অধিকারী তাকে দেখে নিশীথবাবু ভাবতেও পারছেন না
যে এত কিছুর মূলে রয়েছে কারো সাথে পাছে না থাকা এই ব্যক্তিটি, যাকে তিনি চেনেন ল্যাব টেকনিশিয়ান দুলাল চন্দ্র মল্লিক নামে। ডান হাতে ধরা পাউচটা থেকে কালচে রঙের তরল একটা মোটা কাঠযুক্ত গাছের গোড়ায় ঢালতে ঢালতে বাঁ হাতে সেই অভিশপ্ত বইটা নিয়ে সুমেরীয় ভাষায় শব্দগুলো ক্রমাগত আওড়ে চলেছে সে। তার পাশেই ক্যাম্পফায়ারের মতো চলতে থাকা হলদে আলোর বিচ্ছুরণ পরিবেশের ভয়াবহতাকে সঙ্গ দিচ্ছে। নিশীথবাবু বুঝতে পারছেন আর কিছুক্ষণ পরেই ঘটতে চলেছে একটা ভয়ানক ব্যাপার, যা তিনি কস্মিনকালেও ঘটতে দিতে চান না। ঘটনার আকস্মিকতা প্রথমটায় তাকে কাবু করলেও এখন তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। এবার আগে পিছু না ভেবে নিশীথবাবু দৌড়ে গেলেন দুলালচন্দ্রের দিকে। দুলালচন্দ্র মগ্ন চৈতন্যে কিছুই আঁচ করতে পারেনি, ফলে নিশীথবাবুর সজোরে হানা এক ঘষির আঘাতে আর্তনাদ করে পড়ে গেল মাটিতে। দুপাশে ছিটকে পড়ল বই ও রক্তের পাউচ। দুলালচন্দ্রকে উঠে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিশীথবাবু মুহূর্তের মধ্যে পাশে জ্বলতে থাকা আগুনের কাছে গিয়ে মোটা একটা আধপোড়া ডাল হাতে তুলে নিয়ে পুলিশের 3rd ডিগ্রি টর্চারের মতো একের পর এক ঘা বসাতে লাগলেন দুলালচন্দ্রের দুটো পা লক্ষ্য করে। তুই 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 একটা জানোয়ার, রক্ত থেকে জানোয়ার। জানোয়ার একটা। দুলালচন্দ্রের ব্যথায় কোকিয়ে ওঠার আওয়াজ ঢাকা পড়ে গেল নিশীথবাবুর ধিৎকার জড়ানো উক্তিগুলোর মাঝে। সজোরে প্রহার করে চলেছেন তিনি, শরীরে যেন মহাকাল ভর করেছে তার। দুলালচন্দ্রকে মেরে না ফেলা অবধি শান্ত হবে না তার প্রহার। এমন ভয়ঙ্কর অবস্থার মাঝে হঠাৎ কে যেন পিছন থেকে বলিষ্ঠ হাতে চাপটে ধরল নিশীথবাবুকে। বাধা পেয়ে দ্বিগুণ ক্রোধে ছটফট করতে লাগলেন তিনি। ডাক্তারবাবু থামুন, আরে মেরে ফেলবেন নাকি? আরে আরে ডাক্তারবাবু থামুন, ডাক্তারবাবু আইনটাকে নিজের হাতে তুলে নেবেন না। ওফ, ছাড়ুন বলছে। কোনো কথাই যেন কানে ঢুকছে না। পিছন থেকে চাপটে ধরা বলিষ্ঠ দুহাতের মাঝে পাশবিক আক্রোশে ছটফট করে চলেছেন নিশীথবাবু। এবার সেই চাপটে ধরা দুহাতের এক হাঁচকা টানে এক পাক ঘুরে গিয়ে মাটিতে পড়ে গেলেন নিশীথবাবু। হুঁশ ফিরল তার। মাটিতে উঠে বসে হাঁপাতে লাগলেন। শান্ত হন ডাক্তারবাবু, আসামি ধরা পড়েছে, ওর ওর উপযুক্ত শাস্তি হবে। বড়বাবু নন্দীগোপালের গলার আওয়াজে মাথা তুলে তাকালেন নিশীথবাবু। হাঁপাতে হাঁপাতে বললেন, সময় মতো এসে পড়ার জন্য ধন্যবাদ গোপাল বাবু, নইলে আজ দুলালের বদলে গোড়াদের ওপরে আমাকে থাকতে হতো। কয়েক ঘন্টা আগে নিশীথবাবু যখন লাইভ সিসিটিভি ফুটেজ দেখছিলেন, তখনই সেদিনের সন্দেহজনক অবয়বকে স্টোরেজ থেকে বেরোতে দেখেন তিনি। আজ আর সুযোগ হাতছাড়া করেননি, তার পিছু নিয়ে এসে পড়েন এই বনের গভীরে। পাছে কি ঘটে না ঘটে তাই আসার সময় নন্দীগোপালকে ফোনে জানিয়ে দিয়েছিলেন। ওফ, আর একটু হলে তো মেরেই ফেলছিলেন ওকে। যাই হোক, বাকিদের আসতে দেরি আছে। ততক্ষণ আপনি যতটুকু যা জানতে বা বুঝতে পেরেছেন ততটুকুনি বলুন। দুলালের নাড়ি পরীক্ষা করে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে নিশীথবাবুর সামনে এসে বসে কথাগুলো বললেন নন্দীগোপাল। এখন কিছুটা শান্ত হয়েছেন নিশীথবাবু। আগুনের ধারে পড়ে থাকা বইটার দিকে আঙুল দেখিয়ে বলতে শুরু করলেন। ওই যে ওই বইটা, সমস্যা শুরু হয়েছে ওই অভিশপ্ত বইটা থেকে। বইটা প্রাচীন সুমেরীয় ভাষায় লেখা। পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কালো জাদু সংক্রান্ত আচার ক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হল দিনগির দামু, অর্থাৎ রক্তের দেবতার আহ্বান।
যাকে এই গ্রামের লোকেরা রক্ত পিচাস নামের কিংবদন্তি বলে জানে। দুলাল আমাকে বলেছিল ও কৃত্রিমভাবে রক্ত উৎপাদনের বিষয়ে একটা এক্সপেরিমেন্ট করছে। তখনও বুঝতে পারিনি ওর আসল উদ্দেশ্য। স্টক চেক করে যখন প্রথম রক্ত পাচার চক্রের আশঙ্কা হয়, তখনও ভাবতে পারিনি এর পিছনে দুলাল কিংবা ওই বইটার হাত থাকতে পারে। সুমেরীয় সভ্যতায় কিভাবে রক্তের দেবতাকে আহ্বান করা হতো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে বইটাতে। আমি নিশ্চিত যে দুলাল ওই আচার ক্রিয়ার উদ্দেশ্যেই স্টোরেজ থেকে গাদা গাদা রক্তের পাউচ চুরি করে এনে ঢালতো এই গাছের গোড়ায়। একটা নির্দিষ্ট সময়ে সেই দেবতা জেগেও উঠেছিল। তবে রক্তের দেবতাকে শুধু জাগালেই হয় না, বিপুল পরিমাণ বিরল প্রজাতির রক্তের সাথে প্রয়োজন হয় একটি বলিষ্ঠ মৃতদেহের, যার ভিতর আশ্রয় নেবে দেঙ্গির দামু। আর দেহ পছন্দ না হলে তা ছেড়ে বেরিয়ে এসে যাকে সামনে পাবে তাকেই মেরে শরীর দখল করবে। সেই শরীরও মনঃপুত না হলে খুঁজবে অন্য শরীর। গত সপ্তাহে কয়েকটা মৃতদেহ এসেছিল হাসপাতালে। দেখে সন্দেহ হয়েছিল মৃতদেহগুলোর মধ্যে কিছু একটা অসঙ্গতি আছে। এখন বুঝতে পারছি ওগুলোর সব কটাই রক্তের দেবতার বর্জিত দেহ। গ্রামের অনেকেই গভীর রাতে সেই যে গর্জন শুনেছিল তার কারণ ছিল দেঙ্গির দামুর ক্রোধান্বিত হুঙ্কার। পছন্দসই দেহ না পেয়ে অসন্তুষ্ট হয়ে সে আবার ফিরে গিয়েছিল নিজ স্থানে। খুব সম্ভবত আজ তাকে দ্বিতীয়বারের জন্য আহ্বান জানাতে এসেছিল দুলাল। বইটা শেষবার দেখেছিলাম আমার কাকুর হাতে। কাকু সবসময় বলতো রক্তের দেবতাকে সন্তুষ্ট করে পৃথিবী জয় করবে। কাকুর এই রক্তের দেবতাকে আহ্বানের নেশায় শেষ হয়ে গিয়েছিল আমাদের গোটা পরিবার। তখন ছোট ছিলাম, বাবা মাকে ওই অপবিত্র সত্তার হাত থেকে বাঁচাতে পারেনি। তবে আজ পেরেছি সমগ্র চৈতালিপুরকে রক্ত পিচাসের হাত থেকে বাঁচাতে। কিন্তু দুলাল একজন ল্যাব টেকনিশিয়ান হয়ে কিভাবে এমন কাজ করতে পারলো তা এখনো বুঝতে পারছি না। এক নাগারে কথাগুলো বলে থামলেন নিশীথবাবু। মন দিয়ে কথাগুলো শোনার পর বক্তব্য শেষ হয়েছে বুঝতে পেরে উঠে গিয়ে আগুনের পাশে পড়ে থাকা বইটা তুলে নিয়ে এলেন নন্দীগোপাল। নিশীথবাবুর সামনে এসে বসলেন। বইটাতে হাত বোলাতে বোলাতে আনমনে বলে উঠলেন, এই বইটার সুমেরীয় নাম আপনি কি করে? কথা সম্পূর্ণ করার সুযোগ না দিয়ে মুহূর্তের মধ্যে নিশীথবাবুর নাক লক্ষ্য করে প্রবল বেগে সপাটে একটা ঘুষি মারলেন নন্দীগোপাল। কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারালেন নিশীথবাবু। মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গেছে নন্দীগোপালের। চোখে কৌতূহলের বদলে ফুটে উঠেছে নিখড়ে বাঘের মতো হিংস্র ভাব। জমে থাকা আক্রোশে ডান পাটা তুলে মোটা কালো শক্ত বুট জুতোর তলা দিয়ে সজোরে একটা লাথি মারলেন নিশীথবাবুর মুখমণ্ডলে এবং মারতেই থাকলেন যতক্ষণ না পর্যন্ত মুখটা থেতলে গিয়ে মিশে গেল মাটিতে। তারপর সেই থ্যাতলানো মুখের উদ্দেশ্যে বললেন, শালা কুত্তার বাচ্চা, অনেক কিছু জেনে গিয়েছিল। আর কথাগুলো বলে এবার মুখ ফেরালেন দুলাল চন্দ্রের অচৈতন্য দেহটার দিকে। এগিয়ে গেলেন সেদিকে। ঘেন্না ভরা চোখে সেদিকে তাকিয়ে কোমর থেকে পিস্তলটা বের করে চালিয়ে দিলেন দুলালের কপাল লক্ষ্য করে। কান ফাটানো যান্ত্রিক শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। দুটো জ্যান্ত শরীরের হৃৎস্পন্দন থামিয়ে নিশ্চিন্ত মনে আরেকটা সিগারেট ধরালেন নন্দীগোপাল। ডাক্তারকে শেষ না করলে তার আসল মুখ বেরিয়ে আসতো সকলের মাঝে।
আর দুলালটা বেজায় বোকা, কোনো কাজ ঠিক করে করতেই পারে না। ওর জন্যই তো সবটা ফাঁস হয়ে যাচ্ছিল। তবে এখন আর কোনো চিন্তা নেই। এখন নিশ্চিন্তে অতিরিক্ত সতর্কতার সাথে আবার আহ্বান জানাতে হবে ডিঙ্গির দামুর। কথাগুলো ভাবতে ভাবতে বাইকে চড়ে বসলেন নন্দীগোপাল। চাবি ঘুরিয়ে স্টার্ট দিলেন। ঠিক তখনই অমানুষিক ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গেলেন মাটিতে। মাথায় ঝাঁকুনি নিয়ে উঠে বসতেই সামনে তাকিয়ে রক্ত হিম হয়ে গেল তার। সামনে দাঁড়িয়ে আছে লালচে রঙের একটি দানবীয় অবয়ব। গড়গড় জ্যান্তব শব্দ নির্গত হচ্ছে তার গলা থেকে। গর্জনের ভেতর কেমন যেন দুলালের ভাঙা নিঃশ্বাসের শব্দ। কিন্তু এখন ওকে আর চেনার উপায় নেই। সমগ্র দেহ রক্তরাঙা, হাত পা নখ চুল চোখ দাঁত, শরীরের প্রতিটি অংশে যেন গাঢ় লাল রঙের প্রলেপ লাগিয়ে দিয়েছে কেউ। নন্দীগোপাল বুঝলেন ওই আচার ক্রিয়া সম্পন্ন হয়েছিল নিশীথবাবুর বাধা দেওয়ার আগেই। তারই ফলস্বরূপ রক্তের দেবতা এসে দুলালের মরদেহর দখল নিয়েছে। এখন খুঁজছে তার পছন্দসই বলিষ্ঠ একটা শরীর। ব্যাপারটা ভাবতেই মৃত্যু ভয় এসে গ্রাস করল নন্দীগোপালের মনে। উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করতেই রক্তাক্ত অবয়বটি চুলের মুঠি ধরে এক হাঁচকা টানে আবার মাটিতে ফেলে দিল নন্দীগোপালকে। জান্তব কণ্ঠে গড়গড় শব্দে ডান হাতটা নিয়ে এলো নন্দীগোপালের গলার কাছে। তারপর মুখের সামনে নিজের মুখটা নামিয়ে এনে সুমেরীয় ভাষায় অস্পষ্টভাবে বলল, আরও একবার রাত্রির শব্দশূন্যতার মুণ্ডপাত করে মর্মভেদী পরিত্রাহী আর্তনাদের আওয়াজ ছড়িয়ে পড়ল সমগ্র জঙ্গল জুড়ে।